আর বিএনপি এখানে আওয়ামী লীগের পথেই হাঁটলো, অর্থাৎ শেখ হাসিনা 2008-এর 29শে ডিসেম্বর বিপুল ভোটে ম্যান্ডেট নিয়ে আসার পরে উনি যখন আগেকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের মেয়াদ শেষ হলো, তখন উনি রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ থেকে নমিনেশন দিলেন। যিনি বঙ্গবন্ধুর সময়ও সাধারণ সম্পাদক ছিল, শেখ হাসিনার সময়ও সাধারণ সম্পাদক ছিল। বিশেষ করে 1/11-এ যখন শেখ হাসিনা কারাগারে গেলেন, তখন জিল্লুর রহমান সাহেব অত্যন্ত ইস্পাত কঠিন শপথ নিয়ে একটা ঐক্যের ভারকেন্দ্র হিসাবে উনি আওয়ামী লীগকে সংগঠিত রাখলেন, এবং যে কারণে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন, পার্লামেন্টে নির্বাচিত হলো, যেহেতু আওয়ামী লীগও 2/3 ছিল, 2/3-এরও বেশি। অবশ্য জিল্লুর রহমান সাহেব বোধহয় পুরো মেয়াদ শেষ করতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য, পরে আব্দুল হামিদ সাহেব হল। তো বিএনপির আমি এই সিদ্ধান্ত বলবো সঠিক আছে, কারণ সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি সাধারণত যে দল ক্ষমতায় থাকে তারাই নিয়োগ করে, এটা ভারতেও হয়েছে, ওটাই ভালো। এবং সেই হিসাবে আমার দেখা মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে ভালো ক্যান্ডিডেট বিএনপিতে নাই। এক হলো তিনি তাদের দলের দুর্দিনে অনেক দায়িত্ব পালন করেছে, আর রাজনীতিতে বিভিন্ন দলের যে কয়েকজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। আপনার রাজনৈতিক দ্বিমত থাকবে, আদর্শগত দ্বিমত, কিন্তু কথা বার্তায়, চাল চলনে সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক, এবং ছাত্র জীবনে উনি বামপন্থী ছাত্র রাজনীতি করেছেন, ভাসানীর সঙ্গেও ছিল, পরে বিএনপিতে জয়েন করেছে। এবং আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। তবে তার পরীক্ষা হবে যখন জাতির কোনো ক্রাইসিস হবে, তখন কি করে, এটা আগামী দিনের সময়ের ব্যাপার। একটা ভালো কথা বললেন যে তার পরীক্ষা হবে জাতির যদি কোনো ক্রাইসিস হয়। আপনার কি মনে হয় না জাতি এখন প্রচন্ড একটা ক্রাইসিস আছে? কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 বছর বিরোধী দলীয় নেতা ছিলেন, বিরোধী রাজনীতি করেছেন, ওনার বিরুদ্ধে অনেক মামলা ছিল, উনি জেলে গিয়েছেন, 3-4 মাস পর জামিন পেয়েছেন, আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টও দেখা গেছে উনি মোটরসাইকেলের পেছনে বসে জামিন নিতে গিয়েছেন, আবার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছ থেকে অনুদানের চেকও নিয়েছেন, এরকম ছবিও আছে, আছে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে যে 2 বছর আওয়ামী লীগের উপরে যে নির্যাতন চলছে, বা যেভাবে আওয়ামী লীগ নেতারা এখনো জেলে আছে, জামিন হচ্ছে না, যেমন আজকে আপনার ডাক্তার দীপু মনির কথাই দেখেন, যে সব মামলার জামিনের পরও ওনাকে জামিন দেওয়া হচ্ছে না, আবার ঢুকাচ্ছে, উনি কি এইসব বিষয়ে কোনো কিছু করার সক্ষমতা আছে বলে মনে করেন এই রাষ্ট্রপতির? রাষ্ট্রপতি না পার্সোনালি কি বলে সেটা তো দেখার বিষয় না, আমাদের সংসদীয় গণতন্ত্রে তো রাষ্ট্রপতির এগুলো কোনো সুযোগই নেই। আমাদের মুশকিল হয় যে কিছু করতে পারবেন বলে মনে হয় কি? কোনো রাষ্ট্রপতিরই করার থাকে না। আমাদের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির পাওয়ার খুবই সংক্ষিপ্ত, খুবই লিমিটেড। 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত উনি শুধু 2টা নিয়োগ দিতে পারে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, তাও সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী করে। আর বাংলাদেশের প্রধান বিচারপতি বললেও অ্যাকচুয়ালি আইন মন্ত্রণালয় থেকে ফাইল ইনিশিয়েট হয়। সো বাস্তবে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, উনি সমান নাগরিকদের মধ্যে শীর্ষ নাগরিক, তবে কোনো নির্বাহী ক্ষমতা থাকে না। রাষ্ট্রপতির পদ বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন অন্তর্বর্তী সরকার আসে, অথবা ধরেন কোনো কারণে সরকার পরিবর্তন হলো বা সরকার আন্দোলনের মুখে পদত্যাগ করলো, তখন সেখানে রাষ্ট্রপতির রোল থাকে। তো এছাড়া আপনি যেগুলো বলছেন সেগুলো তো রাজনৈতিক বিষয়, এবং বিনা বিচারের যে কোনো নাগরিককে জেলে রাখার যে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে, তো সেইটা বাংলাদেশের মানুষকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আদায় করতে হবে, এখানে রাষ্ট্রপতির কিছু করার নেই। মানব ভাই, 3-4 দিন আগে আপনারা একটা মামলা বা উকিল নোটিশ পাঠিয়েছিলেন ডাক্তার ইউনূস সহ তাদের সাঙ্গপাঙ্গদের ব্যাপারে। ওই নোটিশের কি কোনো জবাব পেয়েছেন কিনা, বা আপনারা কি এটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিচ্ছেন কিনা মামলাটা? ওই নোটিশটা তো আমাদের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের অন্যতম বিবেক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সাহসের সঙ্গে, সিনিয়র অ্যাডভোকেট মোহসেন রশিদ সাহেব দিয়েছিলেন, ব্যারিস্টার আশরাফ সাহেব তার লয়ার, আমিও তার অন্যতম লয়ার, এবং আমরা 7 দিন সময় দিয়েছি, এখনো শেষ হয়নি। হলে মোহসেন সাহেব সিদ্ধান্ত নিয়েছে উনি হাইকোর্টে রিট করবে, এবং রিটে আমরা এগুলো সব প্রশ্ন তুলব। কারণ ইউনূস সাহেবের যে লম্বা এই 18 মাসের যে তার অপশাসন, দেখেন ইউনূস সাহেবের কাছে সেপ্টেম্বর মাসে, আমার তারিখটা মনে নাই, এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তারা দেখা করতে গেল এই যমুনায়,
মানে আমি এরকম দেখিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মুখে, কিংবা ইভেন আইয়ুব খান, ইয়াহিয়া খানরা অফিসিয়ালি এভাবে বলেনি। সে কতটা নৃশংস, তাকে যখন জুলাই আন্দোলনে আহতরা তাদের ভাষায় বলল যে দেশের বিভিন্ন জায়গায় তো এখনো প্রশাসনের সব জায়গায় ফ্যাসিস্টের চররা রয়ে গেছে, আপনি আইনগত ব্যবস্থা নেন, তাদের দাবি থাকতেই পারে। তার উত্তরে সে বলছে, তোমার গ্রামে ফ্যাসিস্ট নেই, তোমরা কি করছো, মানে ধরো মারো। এই যে 8ই আগস্ট সে ওত নিল রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের বিতর্কিত রেফারেন্সের মাধ্যমে, আচ্ছা ওত নিল, তারপরে যে জাতিকে ঐক্য করা দরকার ছিল, আওয়ামী লীগের বা বিগত শেখ হাসিনা সরকারের কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগের আইনগত তদন্ত হবে, কিন্তু সে যে টানা 18 মাস মব জাস্টিস চালালো, এইটা তো তার প্রথম অপরাধ জাতির বিরুদ্ধে। এবং আমাদের সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে গেছে। সোসাইটি তো কিছু ফেব্রিক্সের উপর নির্ভর করে, তার কিছু আপনার দীর্ঘদিনের ঐতিহ্য থাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, সেখানে তো জামাতে ইসলাম এবং তদানীন্তন ছাত্র সংঘ, এখন যেটা ছাত্র শিবিরের পূর্বসূরীরা, তারা তো গণহত্যায় অংশগ্রহণ করেছে, বুদ্ধিজীবী হত্যায় অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধাদের বাঙালিদের বাড়ি চিনিয়ে দিয়েছে, সব ধরনের ধ্বংস কাজে হত্যাযজ্ঞে ছিল। কই 71-এ 16ই ডিসেম্বরের পরে যখন বিজয়ী মুক্তিযোদ্ধারা বিভিন্ন জেলায় ফিরল, ঢাকায় ফিরল, কেউ তো কারো বাড়িঘরে হামলা করেনি। এই যে একটা বর্বর কাণ্ড ইউনূস করলো, অন্যতম তার অপরাধের মধ্যে। আরেকটা হচ্ছে আপনার দুর্নীতি, আরেকটা হচ্ছে আইনের শাসনের অভাব। আপনার মনে আছে ইউনূসের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কত লম্বা লম্বা কথা বলতো আইন উপদেষ্টা হওয়ার আগে, কিন্তু হাইকোর্টের একটা দুইটা বেঞ্চ নানা বিষয়ে জামিন দিতেই পারে, তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে সরকার আপিল করবে আপিল বিভাগে, কিন্তু ডক্টর আসিফ নজরুল মানে নজিরবিহীনভাবে ন্যাক্কারজনকভাবে ধমক দেওয়া শুরু করলো। আবার সেটার বেসিসে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ আবার 2-1 জজকে ডাকারও চেষ্টা করলো, হাইকোর্টের জজদের, যেটা ওনার কোনো অধিকারই নেই। তো এই যে একের পর এক অপকর্ম সে 18 মাসে করেছে, শান্তিতে নোবেল বলে বহু লোক হয়তো আস্থা পেয়েছিল, হতেই পারে যে ঠিক আছে একটা লোক এত ভালো ভালো কথা বলে, কিন্তু সে পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে। ইভেন জুলাই আন্দোলন যারা ন্যায্য কারণও করেছিল যে একটা পরিবর্তন দরকার, ভোটের মাধ্যমে সরকার হবে, সেই ভোটটাও সে নিরপেক্ষ করতে পারেনি। প্রশ্নবিদ্ধ ভোট, নন ইনক্লুসিভ ভোট, আওয়ামী লীগের মতো 35-40% জনগোষ্ঠীর সমর্থিত একটা রাজনৈতিক দলকে অন্যায়ভাবে নির্বাচন থেকে দূরে রেখেছে। তো যে কারণে আমার মনে হয় মোহসিন রশিদ সাহেব অবশ্যই রিট করবে, তারপর দেখা যাক। তবে এগুলোর ইউনূস সাহেবদের বিচার একদিন হবে, আজ হোক আর কাল হোক আর পরশু হোক। মোহন ভাই, কর্নেল অলি সাহেবের একটি কথা খুব ভাইরাল আজকে, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির প্রতিষ্ঠাতা থেকে দেখিনি। 2001 সালে তাকে প্রথম বিএনপিতে দেখি বঙ্গভবনে 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কিছু করার নেই। তো উনি যখন জানেন যে বঙ্গভবনে 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কিছু করার নেই, তাহলে উনি কেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লড়াই করতে গিয়েছিলেন? দেখেন, কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। উনি 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটে ছিল এবং ওই 13 পর্যন্ত উনি আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছিল। তার আগে তো বিএনপির জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিল, মুক্তিযুদ্ধ থেকে, বিএনপির প্রতিষ্ঠা থেকে, বেগম জিয়ার আমলে, প্রথম আমলে যোগাযোগ মন্ত্রী ছিল। আবার আপনার মনে আছে কিনা, সে কিন্তু বিএনপি ছাড়ার অন্যতম কারণ বলেছিল যে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে জামাতের নেতাদের মন্ত্রী বানিয়েছে বেগম জিয়া। আপনার যদি 2006 তার এলডিপি করার ঘোষণা দেখেন যে আমি মুক্তিযোদ্ধা, আমি আপোষহীন। এখন আবার সেই জামাতের হয়ে বিজয় নিশ্চিত দেখেও আপনার সে পরাজয় নিশ্চিত দেখেও সে নির্বাচন করে। এখন বয়স্ক মানুষ সম্পর্কে আমি এনসিপিদের মতো অসভ্য কথা বলবো না, আমার মনে উনি বিভ্রান্ত হয়ে গেছে, বয়সের ভারে আক্রান্ত হয়ে গেছে, ওনাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আজকে পত্রিকাতে দেখলাম আপনিও একটা কথা নিয়ে খুব লেখালেখি হচ্ছে, যে কোনো মুহূর্তে পালাতে পারে ইউনূস, তার পালানোর প্রবণতা রয়েছে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে ইউনূস সাহেব পালাতে পারে? কারণ উনি তো 6 মাসের জন্য এসএসএফ এর নিরাপত্তায় আছেন, ওনার বিরুদ্ধে কোনো মামলা কোথাও করতে পারছেন না, কেউ করতে দিচ্ছে না।
কারণটা হচ্ছে আমরা সেদিন যে মহসিন সাহেবের পক্ষে প্রেস ব্রিফিং দিলাম, ধরেন অনেক ইউনূস সাহেবের যারা সমর্থক তারাও অনেক উল্টোপাল্টা কথা লিখছে, তা লিখবেই, তাদেরও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সমর্থন এত আমরা পেয়েছি দলমত নির্বিশেষে, তাতেই বোঝা যায় যে ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন এবং উনি যে স্বপ্নভঙ্গকারী লোক, প্রতারক, নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবেন না। তো যেহেতু নানা ধরনের কোর্ট কাচারির মামলা মোকদ্দমা আগেও ফাইল হয়েছে, ভবিষ্যতও হবে, এবং উনি তো দেশের কোনো ক্রাইসিস আমরা কোনোদিন তাকে দেখিনি, শুধু নিজের সুবিধা ছাড়া। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি সরকারের উচিত হবে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা। ইনকোয়ারিতে যদি কিছু না পায়, না পাবে, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ইনকোয়ারি করতে হবে। আপনি যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে ইনকোয়ারি করছেন, করেন বা করার কথা বলছেন, তো ইউনূস সাহেবের বিরুদ্ধেও করতে হবে। এবং এটা তো আমার একার কথা না, বিএনপির কথা। বর্তমানে বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার যিনি মুখ্য সচিব অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভুল হলে আমাকে মার্ক করবেন, যে আব্দুস সাত্তার, সাবেক সচিব, বেগম জিয়ারও এপিএস ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়া। তো উনি তো আমার মনে আছে 25শে জুলাই, আগস্টে অথবা সেপ্টেম্বরে উনি বলেছিলেন যে 8টা উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য আমাদের কাছে আছে, এবং সংখ্যা দিয়ে বলেছিলেন। পরে বিএনপি বলল যে এটা আমাদের না, ওনার। আমি তো বরং ওই আব্দুস সাত্তার সাহেব ওনার নাম, ওনাকে অনুরোধ করব যে আপনারা এখন সরকারে তদন্ত করেন, দুর্নীতিবাজ কাউকে ছাড়বেন না, সে যে দলেরই হোক আর যে উপদেষ্টাই হোক। তো এটা এখন ওয়েল এস্টাবলিশ যে ইউনূস সাহেব 18 মাস জাতিকে অন্ধকারের পথে নিয়ে গেছে, জাতিকে পাকিস্তানের দিকে ধাবিত করেছে, বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের মহানায়কদেরকে অপমান করেছে, করিয়েছে। প্রথম একদিন দুদিন যাই রাগের মাথায় যে যাই করুক, 5ই ফেব্রুয়ারি 2025 সালে ইউনূস সাহেবরা রাষ্ট্রীয় মদতে বুলডোজার দিয়ে 32 ভাঙার অপচেষ্টা করেছে। 1-32 ভেঙেছে, এখন 1-32 সারা বাংলাদেশে 32 হয়ে গেছে। প্রত্যেকের, যারাই বাংলাদেশে বিশ্বাস করে তাদের মনের মণিকোঠায়, হয়তো যারা বিএনপি করে তারা বলে না, তাদের রাজনীতির অসুবিধা হবে দেখে। আর আমি এই সুযোগে আরেকটা কথা বলতে চাই রাশেদ ভাই, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে, বঙ্গবন্ধুকে সারা জীবন সম্মান করতে কাউকে তো আওয়ামী লীগ করতে হবে না। আওয়ামী লীগের সমালোচনা করেও বঙ্গবন্ধুকে ভালোবাসা যায়। জিয়াউর রহমানকে আপনি ভালোবাসতে পারেন মুক্তিযোদ্ধা হিসাবে, বিএনপিকে আপনি অপছন্দ করতে পারেন তাদের নানাবিধ অতীতের ব্যর্থতা বা বর্তমানও কি করছে। এই যে আমাদের রাজনীতির দলগুলোরও যে একটা সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু, দেখেন মহাত্মা গান্ধীকে নিয়ে কত সমালোচনা আছে না ভারতে। মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল নথুরাম গোডসে, এবং সে কিন্তু পালায়নি, ধরা পড়েছে এবং কোর্টে জবানবন্দি দিয়েছে যে সে ভেবে চিন্তে হত্যা করেছে। তার ভাষায় কট্টর হিন্দুত্ব। তারা মনে করে মহাত্মা গান্ধী যেহেতু পাকিস্তানের জন্য অনশন করছিল, পাকিস্তানের ন্যায্য টাকা দেওয়ার জন্য, কারণ মহাত্মা গান্ধী তো জাতি ধর্মের উপরের নেতা ছিলেন ভারতের রাষ্ট্রপিতা ছাড়াও। তো সেই সমালোচনা সত্ত্বেও কিন্তু সব দলই 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন কিংবা 30শে জানুয়ারি হত্যা দিবসে সবাই গান্ধী, তো ওরা সমাধিস্থল বলে না, যেখানে দাহ করেছিল রাজঘাট বোধহয়, সেখানে সবাই শ্রদ্ধা নিবেদন করে। আমার ব্যক্তিগতভাবে চাওয়া যে 32-এ যারাই বাংলাদেশকে মানে, 15ই আগস্টে, 17ই মার্চে তাদের সবারই ফুল দেওয়া দরকার। আপনি আওয়ামী লীগ সরকারের, বিগত সরকারের সমালোচনা করবেন। বঙ্গবন্ধু শাসক হিসাবে 72 থেকে 75-এ অসাধারণ সাফল্য আছে, যেটা ওনার মতো মহানায়কের পক্ষে সম্ভব। আবার দুঃখজনকভাবে বেশ কিছু ব্যর্থতাও আছে, সেটাও আপনি সমালোচনা করেন। বঙ্গবন্ধু কোনোদিন জীবদ্দশায় বলেনি যে আমার সমালোচনা করো না, উনি বরং সমালোচকদের স্বাগত জানাতেন। তো সেই হিসাবে আওয়ামী লীগের সমালোচনা আপনি করবেন, কিন্তু বঙ্গবন্ধুকে কেন এই বিতর্কের মধ্যে রাখবেন? তাই আমি এটাই মনে করি, এবং সেটা ইউনূস সুযোগ ছিল। ডক্টর ইউনূসকে ধরেন আওয়ামী লীগ তো ছাড়া বাকি সব জনগোষ্ঠী তার উপর আস্থা রেখেছিল যে না, এই লোকটা কিছু একটা করবে, কিছুই তো করতে পারলো না। বরং যা শেখ হাসিনা ভালো কিছু কাজ রেখে দিয়েছিল সেটাও তারা নষ্ট করে ফেলেছে। আমি আপনাকে 2টা ফটো কার্ড দেখাই। একটা হচ্ছে যে এইটা, ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় 27 জনের বিরুদ্ধে আদালতে মামলা আজকে, কিন্তু ওনারা ওই পত্রিকাতে এসে বা টিভি চ্যানেলে বক্তব্য দেওয়ার আগেই সেটা খারিজ হয়ে গেছে, কোর্ট খারিজ করে দিয়েছে। মানে ওনারা একদিকে মনে করে নামতে আরেকদিকে কোর্ট বলছে বাতিল হবে না।
হয়ারাজ ওইদিকে আবার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক অবরোধের আদেশ। তাহলে যেখানে একজন রাষ্ট্রপতি সাবেক ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয়, আরেকদিকে তাও সাবেক ইন্টারিম গভর্নমেন্টের, তার বিরুদ্ধে মামলা করতে গেলে সেটা সরাসরি খারিজ হয়ে যায়। দুইটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে না এখানে? না, এটা অবশ্যই আপনি রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনে আছে অবরোধের সাবেক রাষ্ট্রপতি আদেশ দিতেই পারে, সেটা উনি আইনগতভাবে মোকাবেলা করবে। কিন্তু আবার ইউনূস সাহেবদের বিরুদ্ধে কারা মামলা করেছে আমি জানি না, যারা করেও থাকে এটা একটা তদন্তের আদেশ কোর্ট দিতেই পারত। এর মধ্য দিয়ে আমাদের নিম্ন আদালত আবারও প্রমাণ করলো তারা স্বাধীন নয়, এবং স্বপ্নের যে স্বাধীন বিচার বিভাগ সেটা থেকে আমরা লক্ষ কোটি মাইল দূরে, এবং এর জন্য একদিন বিচার বিভাগকে মূল্য দিতে হবে। আমি আপনাকে বলি, আজ হোক, আগামীকাল হোক, পরশু হোক, এক সপ্তাহ পরে হোক, এক মাস পরে হোক, এক বছর পরে হোক, 10 বছর পরে হোক, ইউনূসদের বিচার হবে। শুধু 32 ভাঙার অপরাধে না, রাষ্ট্রের বহু কিছু নষ্ট করেছে তারা, ইউনূস এবং তার সব উপদেষ্টাতে, এটা আপনি নিশ্চিত থাকেন। হয়তো আমরা এখন মশাল জ্বালিয়ে যাচ্ছি, হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, হয়তো অনেকে অভিমান করতে পারে, সেটাও তাদের, যারা ইউনূসকে পছন্দ করে তাদের সেই রাগকেও আমি সম্মান জানাই। কিন্তু অপরাধের বিচার একদিন হবে, এবং কোনো অপরাধী বিচার ছাড়া হয় না। ধরেন আওয়ামী লীগ আমলে তো অনেক বিচার হয়নি, এখন তো হচ্ছে। আবার বিএনপির আমলে অনেক বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে হয়েছে। যার ফলে তো আমাদের যে স্বাধীন বিচার বিভাগ, যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত, সেটা যেহেতু এখনো নাই, সে কারণেই সবকিছুই আজকে হুমকির মুখে। এবং মুশকিল হচ্ছে ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকতে এটা বুঝতে চান না, যখন বোঝেন তখন সর্বনাশ হয়ে যায়। মানে যদিও এভাবে, আমি এখন যে কথাটা বলবো এটা এভাবে আসলে ওপেন এয়ারে বলা উচিত না, তারপরে না বলেও পারছি না। সেটা হচ্ছে, আপনাকে মনে হয় যে এই যে ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করা যাচ্ছে না বা কেউ করতে গেলে সেটা বাতিল হয়ে যাচ্ছে, এর আগে আপনারা মহসিন রশিদ সাহেবের যে মামলাটা আপনারা করলেন, উনি এর আগে আরো 2-3টা চাইছিল, তাতেও করে নামে সবই বাতিল। তাহলে কি বর্তমান সরকার কি চাচ্ছে যে ইউনূস এন্ড গং এর বিরুদ্ধে পাবলিক আসলে মব করুক, যে এটা আইন আদালতে না যায় মব করুক ওদের সাথে, যেটা ওরা একসময় বলতো যে মব জাস্টিস, সেটা দিকে কি উৎসাহিত করছে কি? না, সেটা আমি বলছি। তার আগে প্রথম কথা, ইউনূস সাহেবের বিরুদ্ধে এখনো একটাই রুল পেন্ডিং আছে, গভর্নমেন্টের জবাবের অপেক্ষায় আমরা। হাইকোর্ট থেকে রুল আছে যে কেন ওনার বিরুদ্ধে ইনকোয়ারি করা হবে না। হাইকোর্ট একটা রুল আছে, যেটা আবেদনকারী হচ্ছে ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তো আমি যতটুকু জানি উনি ওটার হিয়ারিং এর উদ্যোগ নেবে। আর বিএনপি কিভাবে, তা আমি বিএনপির মনের মধ্যে ঢুকতে পারি না, তবে বিএনপি এটা সঠিক করছে না। ইউনূস সাহেবদেরকে প্রশ্রয় দেওয়া বা আইনকে নিজস্ব গতিতে চলতে না দেওয়া, বিএনপির যে অঙ্গীকার আইনের শাসনের পক্ষে, সেটা থেকে তারা ব্যতিক্রম হচ্ছে, ব্যত্যয় ঘটছে। তারপরও ধরেন, আমি যে যাই বলুক, আমি মনে করি যে 6 মাস পার হয়ে গেছে, বিএনপির এখন আর হানিমুন না, ওভার পিরিয়ড হয়ে গেছে। বিএনপির এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপি কি মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ চালাবে, নাকি আধা মুক্তিযুদ্ধ, আধা রাজাকার, একটু মৌলবাদ, এগুলো করবে, নাকি ইউনূসদেরকে ফ্রি অ্যাক্সেস দেবে, দিলে কার কি লাভ হবে, এগুলো বিএনপির এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ ইতিমধ্যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে বিএনপি কিন্তু মানুষের মন ভেঙে দিয়েছে, নানা অ্যাপয়েন্টমেন্টে। তো বিএনপি তো তারটা ভালো বুঝবে সেই। তো আমি মনে করি বিএনপিকে এখন সতর্ক হয়ে, এবং 6 মাস যেহেতু শেষ হয়ে গেছে, এখন তাদের ডেলিভারি দেওয়ার টাইম। জনগণের নানা প্রকার দাবি এবং তাদের যে অঙ্গীকার। আমাদের এক দর্শক বন্ধু ঠিকই বলেছে, 1100 আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 800 পার হয়েছে। হাম 908। হ্যাঁ, 908। তো সুতরাং এটার বিচারও যদি সরকার এই ব্যাপারেও তদন্ত না করে, তাহলে তো জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বেদনাদায়ক। মনে এই ফটোকার্ডটা দেখেন, গ্যাস সংকটে আশুলিয়ায় একাধিক কারখানার উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের আশঙ্কা। এটা আজকে কিছুক্ষণ আগের ইত্তেফাকের নিউজ। এদিকে অ্যাক্সেলারেটে এনার্জি, যেটার সাথে ইন্টারিম গভর্নমেন্ট চুক্তি করেছিল, তাদেরও কি একটা জানি বেয়ারিং নাকি নষ্ট হওয়ার কারণে তারও গ্যাস দেওয়া বন্ধ, কবে চালু হবে তাও জানে না। এখন সবকিছু মিলে আজকে বিএনপি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন যে এগুলো সব গত সরকার বলতে উনি আর ভেঙে দিচ্ছেন, যেটা ইন্টারিম গভর্নমেন্টের না, শেখ হাসিনার সরকারের দুর্নীতির কারণে এগুলো হয়েছে। তথ্য উপদেষ্টা কে যেন?
এটা হচ্ছে যে জাহিদ, কষা জাহিদ বলি আর কি। সকলে ডাক্তার কষা জাহিদ। জাহিদ বলেই চিনে। এগুলো হচ্ছে হাস্যকর যুক্তি, এগুলো পরাজিত যুক্তি। শেখ হাসিনা 5ই আগস্ট পর্যন্ত, সকাল পর্যন্ত যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সারা বাংলাদেশের মানুষ গ্যাস বিদ্যুতের কোনো সংকট হয়নি। এবং গ্রামের মানুষ, আমি মাঝে মাঝে গ্রামে যাই, গ্রামের মানুষ শেখ হাসিনার আমলেই বিদ্যুতের সবচেয়ে স্বাচ্ছন্দ্য হয়েছে এবং মানুষের অভ্যাস হয়ে গেছে। ধরেন আমার পরিবাগ অঞ্চলে বাসা, ভাড়া বাসায় থাকি আজ 20 বছর ধরে, এপাশ ওপাশ মিলে কোনোদিন আমি গ্যাস সংকট দেখিনি। আর এখন আমার যারা বাসায় রান্না করেন, ভদ্র মহিলারা, তাদের কষ্ট হয়, মাঝরাতে উঠে রান্না করতে হয়, আমার আবার কোর্টে খাবার নিয়ে আসে। তো এগুলো সংকট সমাধান করতে হবে। হ্যাঁ, আপনি শেখ হাসিনার দোষ দিতে পারেন, আপনি মোগল সম্রাটকেও দোষ দিতে পারেন, যে মোগল সম্রাটের আমলে হয়েছে, দোষ দিতে পারেন, ব্রিটিশদের দিতে পারেন, কিন্তু আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, ডাক্তার জাহিদ, আপনি আপনার সীমানা ইতিমধ্যে অনেক অতিক্রম করেছেন, আর করেন না। এটার উত্তর দেবে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। আপনার কাজ এইটা না, যাক তারপরও করতে চান করেন, কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে যে কানসাট এবং শনি রাকরা বিএনপির আমলে হয়েছে। কারণ বিএনপি কি করছে, কি চাচ্ছে, এটা আপনি বিএনপির কোনো নেতাকে আনলে তার উপস্থিতিতে বলতে পারলে আরো ভালো হতো। বিএনপি এই বিষয়গুলো ম্যানেজ করতে পারছে না। কারণ গ্যাস যখন যে বাসায় থাকে না, শহরে বা গ্রামাঞ্চলে, গ্যাস তখন শুধু বিএনপির বাসা দেখে গ্যাস আসে না, সবার বাড়িতেই গ্যাসের যন্ত্রণা হয়। এবং যখন যন্ত্রণা হয় তখন বিএনপি নেতার ওয়াইফ বা বিএনপি নেতার ছেলে মেয়েও অবচেতন মনেই বলে যে কই শেখ হাসিনার মনে আর যাই হোক এই সমস্যা ছিল না। আর যার কারণেই যে কোনো সময় চাইতে শেখ হাসিনা এখন আগের চাইতে জনপ্রিয়। এটা হচ্ছে নির্মম সত্য। আপনি সত্যকে বলতে হবে। আমাদের দেশে মুশকিল হয় কি, রাশেদ ভাই, আজকে দেখলাম, আমি ডিটেল যতটুকু দেখলাম, যে ছাত্র দলের জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ককে আজীবন বহিষ্কার করছে ছাত্র দল। তারা অনেকগুলো অভিযোগ দেখিয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে সে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে, আজীবন বহিষ্কার। সেই ছেলেটাও আমি সাহসী বলবো, ও বলছে আজীবন বহিষ্কারে যায় আসে না, আমি সরকারের সমালোচনা করব, কারণ আমি বিএনপির ভালো চাই। এবং বলেছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তোষামতকারীদের বক্তব্য শুনবেন না আমাদের মতো সমালোচকদের বক্তব্য শুনবেন। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তার দলের বিবেকবান নেতাকর্মীরাও সমালোচনা করে, সেটাও যদি শুনতে না পারেন, তাহলে তো আর গণতন্ত্রের পথে যাত্রা তো দূরের কথা, গণতন্ত্রের মাঠেই তো থাকতে পারবেন না। এটা তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এমনিতে বাংলাদেশে এখন যে অবস্থা, একদিকে বিদ্যুৎ সংকট, ওইদিকে গ্যাস সংকট, বাজারে অর্থনৈতিক সংকট, এই পর্যন্ত প্রায় ৩৮৬টা গার্মেন্টস বন্ধ, ২৭ লক্ষ লোক শ্রমিক, কর্মহীন গার্মেন্টস শ্রমিক, তার মধ্যে হচ্ছে যে ১৬ লক্ষ কত হাজার জানি আপনার মহিলা, বাকি সব পুরুষ। এই অবস্থায় শেখ হাসিনা বলছেন দেশে ফিরবেন, চায়নার ইনভেস্টমেন্ট যেটা করার কথা ছিল সেটাও করছে না, কোনো অর্থনৈতিক সহযোগিতা নেই। অবস্থা কি মনে হচ্ছে যে ডিসেম্বরের ভিতরে কি কোনো পালাবদল হতে পারে, নাকি অন্য কোনো অঘটন ঘটে যেতে পারে দেশে? দেখেন, আমি আমার এই নাগরিক জীবনে, আইনজীবী জীবনে, বা যখন ছাত্র রাজনীতি করেছি বা আইনজীবী রাজনীতি করেছি, মার্জনা করবেন, আমি কখনোই গুজব, তারপরে মানে আশঙ্কা, এগুলো বলি না। তবে বরং আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির আরেকটা ভুল পররাষ্ট্রনীতি হয়েছে, ডিপ্লোমেসিতে তারা হেরে যাচ্ছে। তারেক জিয়ার গভর্নমেন্টের ভারতকে নিয়ে ডিল করা, বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যই তো, তারাই তো স্বীকার করে নিচ্ছে যে শেখ হাসিনাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বা সম্ভাবনা। যে শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, সেইখানে শেখ হাসিনার ফিরার শর্ত দেওয়ার কি আছে? আপনাকে তো ডিপ্লোমেসি করতে হবে। আপনি ভারত, পাকিস্তান, নেপাল, চীন, বিশেষ করে প্রতিবেশী মালদ্বীপ, শ্রীলঙ্কা, আপনার সত্য তাদের সঙ্গে মান মর্যাদা রেখে মাথা উঁচু করে সমাধান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য পাঠিয়ে দিয়েছিল, পৃথিবীর ইতিহাসে বিরল। এখনো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আছে। সমাজতান্ত্রিক বিশ্ব যতদিন ছিল অনেক জায়গায় সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা অ্যালাউ করেননি। বঙ্গবন্ধু ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন, মর্যাদা দিয়ে কথা বলেছেন।
আবার ভারতের যে ৭১-এ মহান অবদান সেটাকেও তিনি শ্রদ্ধা করে স্মরণ করেছেন। এখন আপনি তো ভারতে যাবেন, ভারত আমন্ত্রণ জানিয়েছে, আপনি ওখানে গিয়ে চোখে চোখ রেখে কথা বলবেন যে আমার গঙ্গার চুক্তি করো, পানির যে আমার ন্যায্য অধিকার আছে, তুমি উজানের কি তোমার ওখান থেকে নদী আসে, নদী আইন টাইন যা আছে, তিস্তার কথা, বর্ডার কিলিং কেন হবে, এগুলো নিয়ে আপনি আলাপ করবেন। বাণিজ্য যে দুই দেশের যে বাণিজ্য গ্যাপ সেইটা কমানোর আপনি ওখানে গিয়ে বলবেন। এটা তো গ্রামের মানুষের মতো না যে আমি তোর বাড়ি যাব না, এটা বললে তো লাভ হবে না। আপনার ওখানে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠান। আর প্রথম কথা, শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে। এই ইস্যুকে গুরুত্ব দিয়ে অ্যাকচুয়ালি বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিএনপিকে ডোবাবে আমি বললাম। কারণ আপনি প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না। আপনাকে ভারতের সঙ্গে আলোচনায় বসতে হবে। আধুনিক বিশ্বে এটাই নিয়ম। আপনি এত সব বাদ দেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে গিয়ে করতে পারলো কিছু? পাকিস্তানকে দায়িত্ব দিল যে তুমি দুই দেশের মধ্যে সমঝোতা করাও। বিশ্বের কূটনীতি তো পাল্টে গেছে। বিশ্বের মামুন ভাই, ডিপ্লোমেসি হচ্ছে আলাপ আলোচনার টেবিলে। আপনাকে টেবিল টকে ভারতের সঙ্গে মেধার মামুন পরিচয় ভাই, দিতে। আপনার কাছ থেকে 30টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি যে এইমাত্র যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে এইটা যে ভিন্ন শাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর ছড়ালো অন্তত 30টি গণমাধ্যম, এটা রিউমার স্ক্যান অলরেডি পাঠিয়েছে। যেহেতু আমরাও দেখিয়েছিলাম যে এই ইত্তেফাকের নিউজ, তো এখানে আমাদের ভুল ছিল না। আমি আপনাকেও জিজ্ঞেস করলাম, আসলে আমাদের তো ভুল না, আমরা তো নিউজ জানা নেই। কভার করেছি। এখন 20টা রিউমার স্ক্যান, গণমাধ্যম মানে বাংলাদেশের সব মূলধারার সংবাদপত্র আর টিভি গুলো। হ্যাঁ সবগুলো ওরা 20টারই লিস্ট দিয়ে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। মানে আমরা যেহেতু দেখাইলাম, সুতরাং পরে যাব, এই জন্য আমাকে এটা আবার তুলে দেখাইতে হলো যে ভাই আমরা সরি ওই যে 20টা আমরা গণমাধ্যমের ওই 20টা থ্যাংক ইউ ওই 20টা গণমাধ্যমের উচিত তাদের অনলাইনে বা তাদের পত্রিকায়, তাদের টিভিতে লিখিত ক্ষমা প্রার্থনা করা। দেশের একজন সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব, তার ব্যাপারে ভেরিফাই না করে নিউজ দেবে। হোয়াট ইজ দ্য জব অফ নিউজ এডিটর? সাংবাদিকতা কোথায় গেল? এটা লিখিত ক্ষমা চাওয়া উচিত ওই 20টা গণমাধ্যমের, যেরকম আপনি দুঃখ প্রকাশ করলেন। ধন্যবাদ আপনাকে এই জন্য। হ্যাঁ, আপনি আপনার কথাটা শেষ করতে পারেন, আপনি যে হ্যাঁ, জায়গায় তো সুতরাং আপনি আপনার তো পরে আপনি দাওয়াত চেয়েছেও তো আর দাওয়াত পাবেন না। ভারত তো এখনো দাওয়াত রেখেছে। আপনাকে বুঝতে হবে দীনেশ ত্রিবেদী কিভাবে ডিপ্লোমেসি করছে। আমি তো চাই আপনি দীনেশ ত্রিবেদী চাই তো আমার দেশ আরো ব্রিলিয়ান্ট ডিপ্লোমেসি করুক। ভারতে মাটিতে বসে আপনি আমাদের দাবিগুলো বলুন, আমিও চাই। কিন্তু তাই বলে আপনি শেখ হাসিনার আসার শর্ত দিয়ে হাস্যকর যুক্তি। আর শেখ হাসিনা আসবে কেন? প্রত্যর্পণ হবে না তো? প্রত্যর্পণ চুক্তির যে ধারা অনুযায়ী হয় না। শেখ হাসিনা তো আসামি হিসাবে যাননি ভারতে। শেখ হাসিনাকে বাংলাদেশের আর্ম ফোর্সেস রেখে এসছে নিরাপত্তার জন্য। সুতরাং ওনার তো প্রত্যর্পণ হবে না। উনি যদি না আসতে চায় কেউ আনতে পারবে না। বরং তো আনন্দের বিষয়, বিএনপি তো খুশি হওয়া উচিত। শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন, বারংবার বলছেন, এবং বলছেন আমি জেলে যাব, তবু রাজনীতি করবে আমার দল। এবং ঠিকই তো, যে দলের 40% জনগোষ্ঠী, কোটি কোটি সমর্থক, লক্ষ লক্ষ কর্মী, সেই দল নেতা দেশ ছেড়ে বঙ্গবন্ধু কন্যা কেন বাইরে থাকবে? এখানে আইনগতভাবে তিনি মোকাবেলা করবে। আমাদের দেশে এখনো তো জঙ্গলি শাসন হয়নি, আফগানিস্তান হয়নি, পাকিস্তান হয়নি। অ্যাটলিস্ট তো আইনের শাসনের চেষ্টা আছে। উনি সেগুলো অপশনগুলো অ্যাপ্লাই করবে এবং করবেন উনি। আমি ব্যক্তিগতভাবে চাই উনি এখানে এসে আইনগত মোকাবেলা করবে, কারণ অনেক কিছুই ওনার পক্ষে বলার আছে। যাক, সেটা ওনার আইনজীবী যারা হবে তারা ঠিক করবে। তো বিএনপিতে এই শর্ত দেওয়া, বিএনপির এই অস্থিরতা, এটা তো দেশ পরিচালনার সাফল্য বহন করছে না। আর আপনি ভারতে বিএনপি কি এখন নাহিদদের কথায় চলবে? নাহিদ যেরকম বলেছে আপনি যেতে পারবেন না শেখ হাসিনাকে না এনে। তো যে এনসিপি জামাতের সঙ্গে জোট না করলে একটা সিটও জিততো না, সবগুলো জামানত বাজেয়াপ্ত হতো। তো সেই এনসিপির কথায় বিএনপি চলবে? এটা একটা কথা? আমি তো বারবার বলছি, অপ্রিয় হওয়া সত্ত্বেও, যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের কাছাকাছি আর কেউ নেই। সুতরাং এই দুই দলকেই রাজনৈতিক সমঝোতা করতে হবে। সে প্রকাশ্যে করেন আর আড়ালে করেন, দুই দলকেই করতে হবে। না করলে দেশ স্থিতিশীল হবে না ভাই, কোনো কিছু এগুবে না। মামলা। আপনিও বললেন যে যেমন চোখে চোখ রেখে কথা বলার কথাটা, বিএনপি বলছে বারবার যে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে।
আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন চোখে চোখ রেখে যেমন এই রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়ার আমেরিকা কিন্তু একজন আরেকজনের বড় শত্রু, ওরা চোখে চোখ রেখে কথা বলে বা হুমকি আমি এই ধমকি দেয় প্রসঙ্গে না। আপনাকে একটু আমার একটা ক্যাভিট দেই। ভারতের চোখে চোখ রেখে শেখ হাসিনাও কথা বলেছে। আমি তো জানতে চাই যারা উগ্র ভারত বিরোধিতা করে, যে শেখ হাসিনা ভারতের কাছে কি কি স্বার্থ বিকিয়ে দিয়েছে, ভারত এখানে কি কি আধিপত্য করেছে। তো অবান্তর উগ্র পাকিস্তানি চিন্তার মৌলবাদী ধ্যান ধারণার। আজকে দেখলাম এক নতুন এক জঙ্গি, কি নাম, নামও মনে রাখতে চাই না, সে বলেছে যে বাংলাদেশ কত বড় অসভ্য, দেখেন ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া দরকার। যে বাংলাদেশ একটা হিন্দুয়ানি শব্দ, এটার হওয়ার কথা ছিল মুসলিম বঙ্গ, বলেন তো? মুসলিম বঙ্গ। ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। তো সেই কারণেই উগ্র পাকিস্তান বিরোধীদের সঙ্গে বিএনপি যদি মিল করে ফেলে, তাহলে তো দেশের জন্য চেয়ে বড় বিপদ বিএনপির জন্য হবে। তাহলে এখন এই যে আমেরিকা বা রাশিয়া, তারা যখন আলাদা কথা বলে তখন অনেক হুমকি ধমকি দেয়, কিন্তু আমরা কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম বন্ধুর মতো কথা বলছে, হাত মিলাচ্ছে, কারণ তাদের মধ্যে আবার কিন্তু ব্যবসা আছে, রেয়ার আর্থের অনেক কিছু। তা আমরা এখন হুমকি দিচ্ছে এই সেই, কিন্তু আমাদের তো আসলে অ্যাপ্রোচটা তাহলে ভারতের আমার সাথে প্রশ্ন, ওইভাবে হওয়া উচিত, এটা রাশেদ বন্ধুসুলভ ভাই, ভাব। আমার প্রশ্ন, তাহলে যে তারেক জিয়া সাহেবের শপথ অনুষ্ঠানে, মাননীয় প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে বিল্লাওম আসলো, আপনি অ্যালাউ করতেন না? আপনি বলতেন না শেখ হাসিনা না আসলে বিল্লাওমও আসতে পারবে না? আপনি তো বিএনপি তো কনসিস্টেন্সি পাচ্ছি না আমরা। আর অফিসিয়ালি তো বিএনপি এখনো বাতিলও করেনি ভারত সফর তারেক জিয়ার, প্রধানমন্ত্রী। আমি বলবো ডিপ্লোমেসিতে মনোযোগ দেন, চোখে চোখ রেখে প্রত্যেক দেশেরই কথা বলা উচিত। অতীত বঙ্গবন্ধু সরকার বলেছে, এমনকি জিয়াউর রহমান বলেছে, শেখ হাসিনাও বলেছে। সুতরাং এই আমি মনে করি দেশের কনসেপ্টে আমরা বলবো, এবং ভারতও তো, ভারত কি বলেছে যে তুমি আমার সঙ্গে অনুনয় বিনয় করে কথা বলো? বরং ভারত যে ডিপ্লোমেসি দেখাচ্ছে, বেগম জিয়া দুঃখজনক মৃত্যুর পরে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তারপরে তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হলো, বিল্লাওম ও লোকসভার দুইবারের স্পিকার এবং বিজেপির খুব বড় নেতা ছিল, আপনার হচ্ছে ওর নাম কি, ইয়া প্রদেশে, রাজস্থানের, খুব নরেন্দ্র মোদীর ক্লোজ লোক। উনি তো একটা ব্যক্তিগত চিঠিও নরেন্দ্র মোদীর পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যেখানে নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান, তার সহধর্মিনী, তার কন্যা সবাইকে দাওয়াত দিয়েছে। আপনি তো একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আপনি তো এক ঘরে হয়ে থাকতে পারবেন না। আমি সেটাই বলছি। আপনি ভারতে গিয়ে আমাদের পক্ষ কথা বলেন, ভারতও তাদের কথা বলবে একে অপরের। কালকেও তো দেখলাম দীনেশ ত্রিবেদী বলছে আমরা আপনার ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবার অপেক্ষায়। আপনি এই সুযোগ নেন, নিয়ে একে অপরের কথা বলেন। তারপরে যদি ভারত আমাদের কোনো দাবি না মানে, তখন কথা বলা যাবে। তখন আপনি নিশ্চয়ই, রাশেদ হায়দারও বলবেন, আমিও বলবো যে আমাদের ন্যায্য কথাগুলো ভারত শুনছে না কেন। কিন্তু আপনি একটা আপনার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে, উগ্র মৌলবাদীদেরকে খুশি করার জন্য যদি এগুলো করেন, তাহলে তো দেশের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হবে বিএনপি নিজের। আর দেশ বাঁচাতে গেলে তো আমার প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব রাখতে হবে। বিপদ আপদে আপনি মরিচ আনবেন, পেঁয়াজ আনবেন, আমরা টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, টাকা দিয়ে ডিজেল আনছি, কিন্তু ডিজেলটা তো ওই সময় খুবই জরুরি ছিল। এবং সেখানেও তো মনের অজান্তেই নিশ্চয়ই বিএনপিরাও স্বীকার করবে, শেখ হাসিনা যে পাইপ টেনে রেখেছিল কত কাজে লেগেছে, নাহলে তো জ্বালানি সংকট আরো হতো। সত্যকে সত্য বলতে হবে। আপনি মিথ্যার উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনি হয়তো আন্দোলন করতে পারবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে প্র্যাগমেটিক হতে হবে, নাহলে রাষ্ট্র পরিচালনা হয় না। মামুন ভাই, আপনি বলছেন যে আমরা তো টাকা দিয়ে কিনি, যে টাকা দিয়ে পেঁয়াজ, ডাল, চিনি, লবণ, তেল সব আমরা টাকা দিয়ে কিনি, এটা ঠিকই আছে। আমরা তো বাকি ইয়েতে কিনি না, কি ফ্রি কিনি না, টাকা কিন্তু দিয়ে কিনি। কিন্তু দ্রুত সরবরাহটা তো হয়। ভারত আমাদের প্রতিবেশী বলে, যেখানে অন্য দেশ থেকে আনতে গেলে 15 দিন 20 দিন লাগে, এখানে আমরা 1 দিন 1.5 দিনে বর্ডার দিয়ে আনতে পারি। সেখানে নিশ্চয় আপনার ব্রেক্সিটের কথা মনে আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে হ্যাঁ, ব্রিটেনের ব্রেক্সিট। তো ব্রেক্সিটটা যেদিন ব্রেক্সিট ঘোষণা হয় 2016 সালে, ব্রেক্সিট ঘোষণা হয়ে গেল, সব রেডি, যে আজকে থেকে ইউরোপের সাথে বর্ডার ডিরেক্ট। আমরা আগে যখন আসতাম এমনি ডিরেক্ট আসতাম, এখন যেন পাসপোর্ট স্ক্যান করে আসা লাগে। আমি আসতে তখন হয়। ফ্রান্সে, ব্রেক্সিট হয়ে যাওয়ার পরে ওখানে ফ্রান্সে আমরা ইউরোপিয়ানদের তো কোনো সমস্যা নাই, গেছে গেছে, যাক, জাহান নামে যাও তোমরা। এরপরে আমি মনে হয় 15 দিন বা 20 দিন পরে আসলাম এইখানে লন্ডনে,
মার্কেটে টিস্যু পেপারটা পর্যন্ত শর্টেজ, আপেল নাই, ফল ফ্রুটস নাই, কাঁচা তরকারি নেই। তার কারণ কি, ওই যে ব্রেক্সিটের আগে তো সমস্ত ইউরোপ থেকে মালগুলো এখানেও আসতো, এইটা বন্ধ, এইটা নিয়ে এখানে হয়েছে, পরে শেষ পর্যন্ত তো এখানে পরে আইন করলো যে ব্যবসা বাণিজ্য ঠিক আছে ভাই, কিন্তু ইজি অ্যাক্সেসটা হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ ব্রেক্সিট ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, সেই মালামাল আর চেক হবে না। এখন এরাও তো কিনে না, এরাও তো পয়সা দিয়ে কিনে। আর বাংলাদেশ তো, এটা তো মৌলবাদী অন্ধত্ব চিন্তা। আপনার শোনেন, আমি একটা কথা বলি রাশেদ ভাই, আপনার এই বহুল শ্রুত এবং দেখা মাধ্যমে অনলাইনের মাধ্যমে, একটা সরকারের প্রাইমারি জব কি? যেভাবেই হোক সরকার, নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসায় নাগরিক যাতে কোনো নতুন করে সমস্যার সম্মুখীন হয়। আপনি সবাইকে খাওয়াতে না পারেন, খাওয়ায় যেন বাধা না দেন, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, আপনার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, গাড়ির তেল, আমাদের যে কৃষি নির্ভর অর্থনীতি সেইটার যে ডিজেল, পানির পাম্প কলগুলোর জন্য, এইটা তো আপনার প্যারামাউন্ট কনসিডারেশন থাকবে। এবং সেইটার জন্য যে দেশ থেকে, যে দেশগুলো থেকে আমি দ্রুত আনতে পারবো, তার সঙ্গে আমার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমি সম্পর্ক রাখবো। বিএনপিকে এই প্রথম ক্ষমতায় আসলো, বিএনপি 91 থেকে 96 সালে ক্ষমতায় ছিল না। বেগম জিয়া তো ইন্ডিয়া গিয়ে ফারাক্কার পানির সমস্যা ভুলে গিয়েছিল। উনি যখন প্লেন থেকে নামলেন, জিজ্ঞেস করলো, বললেন আমার খেয়াল ছিল না। হতেই পারে, ভুলে যেতেই পারে, আমি এটাকে দোষ দিচ্ছি না, গুণও বলছি না। তো বিএনপি তো গেছে, বিএনপি যখন বিরোধী দলে ছিল, ভারতে গিয়ে বেগম জিয়া যাননি, গিয়ে দেখা করেনি, মোদির সঙ্গে দেখা করেছে না। নরেন্দ্র মোদী যখন এখানে আসলো, বেগম জিয়া দেখা করেছে না। 2001 থেকে 6 বেগম জিয়া ট্যুর করেছে না, ভারতের মন্ত্রীরাও এসছে। এখন বিএনপি যদি নিজেদেরকে এনসিপির মতো মনে করে যে আপনার একটা মানে ছোট দল, একটা সস্তার জনপ্রিয়তার জন্য, এটা বিএনপিকে গভীরভাবে ভাবতে হবে। বিএনপি অলরেডি ডিপ্লোম্যাটিক লড়াইতে ভারতের কাছে হেরে বসে আছে। মানে আমার মুশকিল, আমার পেট ব্যথা হচ্ছে যে আমার দেশ হেরে যাচ্ছে। আমার তো সবার আগে আমার বাংলাদেশ, এটা তো নতুন করে বলার নাই। লাখো শহীদের রক্তে ভেজা আমার এই প্রতিটি মাটি। আমরা তো ওই যে আপনার ওই যে র্যাডক্লিফের মতো বসে বানরের পিঠাভাগ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 52 থেকে 62, 66, 69, 71 রক্তের প্রতিটি রক্তকণা, প্রতিটি মাটির কণা আমরা অর্জন করেছি আমার পূর্বসূরীদের রক্তের স্রোতে, আমার মা বোনদের সর্বোচ্চ আত্মত্যাগে। তা আমার সেই দেশ, যে রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক, আমার পছন্দের থাক আর অপছন্দের থাক সরকার, কিন্তু আমার দেশের অপমান তো আমি সহ্য করব না। তো অলরেডি তো বিএনপির এই ব্যর্থ পররাষ্ট্রনীতি আমার দেশকে বিপদগ্রস্ত করছে। এখান থেকে সরে না আসলে জনগণের ক্ষতি হবে, বিএনপিকে তো এটা বুঝতে হবে। মান ভাই, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে, আপনাকে দুটা ফটোকার্ড দেখাচ্ছি, সেটার উপর আপনার আমি একটা প্রশ্ন করব, বলবেন, তারপর আমরা অবশ্যই লাইভটা শেষ করব আজকের। ঠিক আছে। প্রথমটা হচ্ছে যে এইটা, ঢাবিতে 3 ছাত্রকে কটূক্তির প্রতিবাদে ছাত্রীকে করায় ছাত্র ইউনিয়নের নেতা ও কর্মীদের উপর হামলা বহিরাগতদের। 3 জন ছাত্রীকে খুব খারাপ ভাষায়, মানে তাদের ড্রেস নিয়ে কথা বলেছে, কারা বলেছে সেটা আমি মুখে উচ্চারণ করলাম না, আপনার বিবেকবান মানুষ সকলেই জানেন। ঠিক সেটার সাথে যেই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে এইটা, পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদ্রাসা ছাত্রদের হামলা, সংঘর্ষ, আহত 30। এই যে দুইটা, তার মানে এই মাদ্রাসা ছাত্র কারা, ঢাবিতে কারা, এগুলো এখন আপনারা বুঝছেন। এই অবস্থায় জাতিসংঘের যে রিপোর্ট ছিল আমাদের উপর, যে আমাদের আল কায়দার সংশ্লিষ্টতা বাংলাদেশে আছে, তৈরি হচ্ছে, তো আল কায়দা তো আমাদের এখানে নাই। আল কায়দার শেষ মুহূর্তে যায় যে আনসারুল্লাহ বাংলা টিম, এরাই হচ্ছে যে আল কায়দার মূল। আমাদের এশিয়াতে এসে চেঞ্জ হয়েছে। দেখেন, এগুলো সব নিয়ে আপনি কি মনে করেন একটা স্যাংশন খাওয়ার সম্ভাবনা আমাদের আছে, বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক হইতে পারে আমাদের দেশে? না, সেটা বলার আগে আমি যেটা বলি, এই দুইটা ছবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতো একজন চিন্তাধর্মী সাংবাদিককে, বিদগ্ধ সাংবাদিককে। এই দুই ছবি তো প্রমাণ করে দেশে এখনো মপতন্ত্র চলছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডক্টর ইউনূস যে জামাতের এক ব্যক্তিকে নিয়োগ দিয়ে যে হাটহাজারি মাদ্রাসায় পরিণত করার চেষ্টা করেছে, সেটার প্রক্রিয়া এখনো চলছে। তাহলে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশে কি গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে,
নাকি মবতন্ত্র থাকবে, নাকি উগ্র মৌলবাদী থাকবে? আর পুলিশ প্রধানকে আমি অনুরোধ করব, আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা হামলা করেছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই জঙ্গিরা হামলা করছে। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যিক অনুষ্ঠান যারা হামলা করে তাদের আমি জঙ্গি মনে করি। তো আপনারা এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেখানে যদি সরকার বাধা দেয় আমাদেরকে বলেন, আমরা প্রতিবাদ করব। এটা কোনো কথা? এইটা আমাদের বাংলাদেশ? স্যাংশন কেন? বহু কিছু আসতে পারে। এখন যে বিএনপির মন্ত্রীরা বলেছে যে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুমান নির্ভর, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এবং পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে? এখন যদি উট পাখির মতো বালুতে মুখ গুজে থাকেন, গুড লাক টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্রাদার্স এন্ড সিস্টার্স। আপনি একটা ভালো কথা মনে করেছেন, আমি ভুলে গেছিলাম। এই যে আমাদের সালাউদ্দিন সাহেব বলছেন যে ওইটা অনুমান নির্ভর, জাতিসংঘের যে রিপোর্ট এটা অনুমান নির্ভর। তার মানে হচ্ছে জুলাই আগস্টে যে 800 হত্যাকাণ্ড হয়েছে বলে জাতিসংঘ যে রিপোর্ট দিছে সেটাও পুরোটা অনুমান নির্ভর। না, আপনি জাতিসংঘ যখন আপনার পক্ষে কথা বলে তখন খুব ভালো লাগে, তখন ওইটা বাইবেল। আর যখন আপনার বিরুদ্ধে যায় তখন জাতিসংঘ কিছু না। এই যে রাজনৈতিক দ্বিচারিতা, বৈপরত্য আমরা অতীতেও দেখেছি, বিএনপি সরকারেরও দেখছি। আমি বরং এই দুই ঘটনাকে মনে করি বিএনপির জন্য সত্যিকার অর্থে লাস্ট ওয়েক আপ কল। কারণ এটা যদি তারা ব্যবস্থা না নেয়, কেউ যেন মনে না করে যে ক্ষমতার দম্ভে সব থাকবে। বাংলাদেশের মানুষ এখানে একটা ব্যবস্থা নিয়েছে মামুন ভাই, আপনি হয়তো জানেন না। পুলিশের 3 কর্মকর্তাকে উইথড্র করা হয়েছে ওইখান থেকে, ওই মৌলবাদীদের বিরুদ্ধে করতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিএনপি সাংস্কৃতিক মন্ত্রণালয় বন্ধ করে দিক। আমাদের সিনিয়র অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী যে সংস্কৃতি মন্ত্রী আছে, খামাকা তার পিছনে রাষ্ট্রীয় খরচ টরচ দেওয়ার দরকার কি? সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ করে দিক, এগুলো সিদ্ধান্ত নিক। শুনেন, আমি বলি, ক্ষমতার দম্ভ আমরা বহু দেখেছি। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্ম পালনকারী, ধর্মভীরু, কিন্তু উগ্রতা পছন্দ করে না। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি বাংলাদেশের মানুষ অ্যালাউ করবে না, এবং এই মৌলবাদী রাজনীতি বাংলাদেশের মানুষ অ্যালাউ করবে না, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা অ্যালাউ করবে না, কোনো সভ্যতা অ্যালাউ করবে না। এখন আপনি যেটা বললেন বিএনপি ওই ঘটনায় 3 পুলিশকে উইথড্র করেছে, তাহলে আবারও অনুরোধ করছি বিএনপি সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ করে দিক। এটা এখন বিএনপির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। অত্যন্ত দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ মামুন মাহবুব ভাই আপনাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। মামুন মাহবুব ভাই আমাদের প্রতি বৃহস্পতিবার রাতের 9টায় ওনার প্রোগ্রাম আমাদের সাথে থাকে। এর ভিতরে জরুরি কোনো প্রয়োজন হলে, কিছু হলে আমরা 1 ঘন্টার ভিত্তিতে মামুন মাহবুব ভাই ফোন দিলে চলে আসেন। তো সেভাবে